চলে যাচ্ছি পুরো খবরে। আটক উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ভারতীয় বিমান বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এই উপলক্ষে ইয়াগা আত্তারি সীমান্তে জড়ো হয়েছেন হাজার হাজার ভারতীয়। আনন্দ উল্লাসে মেতে উঠেছেন তারা। সীমান্তে সামরিক বাহিনী সদস্যদের সঙ্গে উপস্থিত রয়েছেন অভিনন্দনের মা বাবাও। বিমান হামলার সময় আটক হওয়া ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে সসম্মানে হস্তান্তর করেছে পাকিস্তান। শুক্রবার সন্ধ্যায় লাহোরের ওয়াগা সীমান্ত দিয়ে অভিনন্দনকে ফেরত দেয় পাকিস্তান। এর আগে দুই পাইলটকে স্বাগত জানাতে সীমান্তে জড়ো হতে থাকেন হাজারো ভারতীয়। এদিকে ছেলেকে ফিরিয়ে আনতে চেন্নাই থেকে ওয়াগা সীমান্তে পৌঁছান অভিনন্দনের বাবা সাবেক ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা এয়ার মার্শাল এস বর্তমান। গত মঙ্গলবার পাকিস্তানের আকাশসীমায় ঢুকে বিমান হামলা চালায় ভারত। দুই দেশের পাল্টাপাল্টি বিমান হামলায় দুটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করে ওই পাইলটকে আটক করে পাকিস্তান। অভিনন্দন আটক হওয়ার বিষয়টি প্রথমে এড়িয়ে গেলেও পরে তা স্বীকার করে তার নিরাপদে প্রত্যর্পণ দাবি করে ভারত। বৃহস্পতিবার শান্তির নিদর্শন হিসেবে তাকে মুক্তি দেওয়ার ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এই সিদ্ধান্তকে স্বাগত জানায় ভারত। পাকিস্তানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। তবে উত্তেজনা নিরসনে দুই দেশকে সংযত আচরণের পরামর্শ দিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর সীমান্তে চতুর্থ দিনের মতো যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলিবর্ষণ করেছে দুই দেশের সেনারা। এ গোলাগুলিতে আহত হয়েছে দুই বেসামরিক নাগরিক। এদিকে 4 দিন পর পাকিস্তানের কয়েকটি বিমানবন্দরে বিমান চলাচল শুরু হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। 4 মার্চ থেকে বিমান চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে বলেও জানানো হয়েছে। তিয়াশা জাহান, টিবিসি নিউজ ডেস্ক। এবারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনের খবর জানাচ্ছি। উপনির্বাচনে মেয়র পদে আতিকুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উত্তর সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম এই ঘোষণা দেন। এছাড়া 2 সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া সাধারণ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বিজয়ীদের নামও ঘোষণা করা হয়। সময় শুক্রবার সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়রের নাম সরকারিভাবে ঘোষণা করে নির্বাচন কমিশন। আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম 8,39,302 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা। মোহাম্মদ আতিকুল ইসলাম, যার প্রতীক নৌকা, উনি পেয়েছেন 8,39,302 ভোট। এবং আমরা মোহাম্মদ আতিকুল ইসলাম, যার প্রতীক নৌকা, তাকে আমরা চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করেছি। মেয়র পদে মোট 31.05% ভোট পড়েছে বলে জানান তিনি। মেয়র পদে ভোটের হার হলো 31.05। আগামী সপ্তাহের মধ্যেই ফলাফল আমরা গেজেট করে আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমরা পাঠাতে পারব। এদিকে 2 সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে চূড়ান্তভাবে বিজয়ীদের নাম ঘোষণা করে নির্বাচন কমিশন। 2 সিটি মিলিয়ে 12 জন সংরক্ষিত নারী ও 36 জন সাধারণ কাউন্সিলরকে বিজয়ী ঘোষণা করা হয়। ফারহান হাবিব, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকাকে বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে সমন্বিতভাবে কাজ করার উপর জোর দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, খেলার মাঠ এবং ফুটপাত দখলমুক্ত করা, মশা নিধন, যানজট কমানো এবং প্রযুক্তি ব্যবহার করে নগরীর সমস্যা দ্রুত সমাধানে গুরুত্ব দেবেন তিনি। সকালে তিনি তার বাসভবনে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন। মাঠ যেটি আছে এটি আমাদেরকে নতুন প্রজন্মের কাছে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে দিতে হবে। কিভাবে মশাটাকে একটা সহনীয় পর্যায়ে রাখা যায় ওই ব্যাপারে আমাদের কাজ করতে হবে। আমাদেরকে কাজ করতে হবে ফুটপাথ যেগুলো আছে এগুলোকে সুন্দরভাবে কিভাবে দখলমুক্ত করা যায়। বাসগুলোকে আমরা চিন্তা ভাবনা করছি কীভাবে রুটের মাধ্যমে বাস করা যায়, বাসগুলোর মধ্যে সিসি ক্যামেরা কীভাবে লাগানো যায়, প্রযুক্তির মাধ্যমে কোথায় কী সমস্যাগুলো আছে যত তাড়াতাড়ি সম্ভব এই নগর অ্যাপটাকে আমরা চালু করতে পারি কিনা। সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি অংশ না নিলেও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সকালে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন করে কথা বলেন তিনি। দেশে এই প্রথম পালিত হওয়া দিবসটির স্লোগান ভোটার হব, ভোট দেব। বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া সিটি কর্পোরেশন উপনির্বাচনে স্বল্প ভোটার উপস্থিতি নিয়ে যখন আলোচনার ঝড় বইছে, ঠিক তখনই প্রথমবারের মতো জাতীয় ভোটার দিবস পালন করল জাতীয় নির্বাচন কমিশন।
শুক্রবার সকালে মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে নির্বাচন কমিশন। শোভাযাত্রার শুরুতে প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্যে বলেন, ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতেই এই দিবসের আয়োজন করা হয়েছে। ভোটারদেরকে উদ্বুদ্ধ করা, ভোটারদেরকে নিবন্ধিত করা এবং ভোটারদেরকে ভোট দানে উৎসাহিত করা, এটা প্রধান উদ্দেশ্য। সিইসি স্বীকার করেন, বিএনপি অংশ না নেয়ায় সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকার অন্যতম কারণ। বিরোধী দল অংশগ্রহণ করেনি, তারা অংশগ্রহণ করেনি, কিন্তু জনগণ অংশগ্রহণ করেছে। এই মেয়াদ তো স্বল্পকালীন, 12-13 মাস 14 মাসের মধ্যে আবার নতুন মেয়র নির্বাচিত হবে, আবার তারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, তারাও নির্বাচিত হবে। সে কারণে মানুষের মধ্যে ওই রকম আগ্রহ বা প্রতিযোগিতা হয়নি, একটা কারণ। আরেকটা কারণ হলো যে বিরোধী দল, বিশেষ করে বিএনপি, তারা অংশগ্রহণ করেনি, তার কারণে ভোটারের টার্নআউট এই নির্বাচনে কম হয়েছে। শোভাযাত্রাটি মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। আমরা এতক্ষণ আজকের আলোচিত সংবাদগুলো দেখছিলাম। এবার আমরা আলোচনায় ফিরে যেতে চাই। আমাদের সাথে দুজন সিনিয়র সাংবাদিক আছেন দি নিউজ টুডে সিটি এডিটর বদিউল আলম এবং বাংলা বিচিত্রা সম্পাদক সুভাষ সিংহ রায়। খুব স্বাভাবিকভাবে আজকের আলোচনার বিষয়গুলো শুক্রবার খুব বেশি খবরের দিন থাকে না, তারপরও বেশ কয়েকটি খবর আছে আমাদের আলোচনা করবার জন্য। একটি হচ্ছে নতুন মেয়র পেয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন, যদিও তার মেয়াদ খুব বেশি নয়, এবং এই মেয়র নির্বাচনকে ঘিরে সিইসি কথা বলেছেন। আমরা হয়তো এই মুহূর্তে খবরে দেখাতে পারেননি, কিন্তু আওয়ামী লীগ, বিএনপির সিনিয়র নেতারা কথা বলেছেন, সেই বিষয়গুলো আলোচনায় উঠে আসবে। তবে সবার আগে বদিউল আলম, আপনার কাছে যেতে চাই যে ভারতীয় যুদ্ধ বিমানের পাইলটকে আজকে একটা হস্তান্তর হয়ে গেছে, এখন আনুষ্ঠানিক প্রক্রিয়াটি চলছে, অভিনন্দন বর্তমান, এবং সেটি নিয়ে সীমান্তে একটা আনন্দ উল্লাস চলছে দু দেশের। আপনি বলছিলেন অনুষ্ঠান শুরুর আগে আপনি সেই সীমান্তে গিয়েছেন, ওয়াঘা সীমান্তে, সীমান্তের পরিবেশটি কেমন লেগেছিল যখন গিয়েছেন? আমি তো বললাম, বিকেলে ব্ল্যাকডাউন যখন করা হয়, দুই দেশের নিরাপত্তা রক্ষীরা জয়েন্টলি মার্চ করে এবং একটা আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়, হাজার হাজার মানুষ দুই পাশে উপস্থিত হয়। এই প্রতিদিনের ঘটনা। এখন সীমান্তের উত্তেজনার কারণে এটা বন্ধ কিনা আমি জানি না। আমি দুবার গিয়েছি পাকিস্তান, দুবারেই ওয়াঘা সীমান্তে গিয়েছি, এবং দুবারেই, এবং এটা তাদের দীর্ঘদিন থেকে এই রীতি তাদের চলে আসছে। দুর্ভাগ্য হলো ওই পরিবেশ যদি কেউ দেখে, নতুন হিস্ট্রি না জানি যদি কেউ দেখে, কেউ বলবে না এই পাকিস্তান এবং ভারত একটা দুইটি বৈরী রাষ্ট্র, কেউ বলবে না যে ইয়েতে। এবং দুইটি বৈরী রাষ্ট্রের নিরাপত্তা রক্ষীরা এভাবে আনন্দ উল্লাসের মাধ্যমে তাদের পতাকা নামাচ্ছে। বাস্তব হচ্ছে এখন খুবই বৈরী পরিবেশ। সুভাষ সিংহ রায়, এই যে পাকিস্তান একজন বৈমানিককে ফেরত দিচ্ছে, অনেকে বলছেন যে এটি এক ধরনের পাকিস্তানের নৈতিক পরাজয় কিংবা ভারতের কূটনৈতিক জয়। সব মিলে আসলে আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? যুদ্ধে কারো জয় হয় না, এটি প্রকারান্তরে ইমরান খান তাই বলেছিলেন যে এই যুদ্ধ আসলে কারো জয় হবে না। এবং নিউ ইয়র্ক টাইমসে আজকের আপনি একটি অসাধারণ মন্তব্য প্রতিবেদন লিখেছেন ফাতিমা ভুট্টো, তিনি জুলফিকার আলী ভুট্টোর নাতনি। তিনি লিখছেন, যুদ্ধে যুদ্ধে একটা জীবনকাল আমরা পার করেছি। পাকিস্তানি সৈন্যদের মৃত্যু দেখতে চাই না আমি, ভারতীয় সৈন্যদের মৃত্যু দেখতে চাই না, এতিমদের একটি উপমহাদেশ দেখতে চাই না আমরা। সামরিক একনায়কতন্ত্র, সন্ত্রাসবাদ ও অনিশ্চয়তার লম্বা ইতিহাসের কারণে আমাদের প্রজন্মের পাকিস্তানিদের মধ্যে উগ্র দেশপ্রেম বা যুদ্ধের কোনো আকাঙ্ক্ষা নেই, এটি আমাদের সজ্জাতীত। এবং মাত্র 36 বছর বয়স তার। পাকিস্তানিদের সবার মনের কথা। বদিউল আলম, আপনি কি মনে করেন? আমি যখন পাকিস্তান সফরে গিয়েছিলাম একবার, ওই এনভায়রনমেন্টাল একটা প্রোগ্রামে, এই বিষয়গুলো কিন্তু আমি দেখেছি। পাকিস্তানের সাধারণ নাগরিকরা, এজেন্ট আল কায়দা একদম ঘোর বিরোধী এবং সন্ত্রাসবাদের ঘোর বিরোধী। তারা কেউ সন্ত্রাস চায় না, কারণ তাদের যুক্তি হলো এই সন্ত্রাস আমার জীবনে আমাকে কিছু দিচ্ছে না, আমার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়ে যাচ্ছে, সুখ শান্তি সব কেড়ে নিয়ে যাচ্ছে। সুতরাং পাকিস্তানের সাধারণ নাগরিকরা
অ্যাকচুয়ালি ফাতিমা ভুট্টো যে কথাটা বলেছেন, she reflected the opinion of the common people of Pakistan. কিন্তু সেটি তো আসলে তাদের মানে যেটি আমরা কূটনৈতিক পর্যায়ে বলুন কিংবা সেনাবাহিনীর মনোভাবে বলুন, সেটির প্রতিফলন তো আমরা দেখি না। আমরা তো মানে সবসময় দেখছি যে ভারত বরাবরই বলছে যে পাকিস্তান জৈশে মোহাম্মদের মতো এরকম জঙ্গি গোষ্ঠীকে তারা মদত দিচ্ছে এবং বারবার ভারত আক্রান্ত হচ্ছে। আমি এখানে উল্লেখ তারই করব, ফলশ্রুতিতে আজকে এখানে একটা বিষয় উল্লেখ করব। একটু আগে প্রদীপ আলাপ করেছেন যে আমাদের অনেকগুলো অগ্রগতির জায়গা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। তিনি সীমান্তের যে সীমান্ত রক্ষীদের দুই দেশের তাদের যে সহাবস্থান এক ধরনের, সেটা আমাদের কিন্তু আশা জাগায়। কিন্তু এর মধ্যে তো রাজনীতির ভিতরে পলিটিক্স আছে এবং এই কূটনীতি একটা বিষয় থাকে। ভিতরে রাজনীতিকে ছাপিয়ে দেবার জন্যে, ভিতরের সামনে নির্বাচনের পরিবেশ তৈরি করবার জন্য, তার পক্ষে আনবার জন্য অনেকগুলো রাজনীতির ঘটনা কিন্তু দুই দেশের মধ্যেই আছে। না, এটা তো আপনি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো ক্যাটাগরিক্যালি বলেছেন যে নির্বাচনের কে সামনে রেখে যুদ্ধ উত্তেজনা সৃষ্টি করা হয়েছে যাতে মোদি আবার ক্ষমতা আসতে, মানে নরেন্দ্র মোদি থেকে সাধারণ ভারতীয়দের এক ধরনের আবার ক্ষমতা আসতে পারে। এখন দেখুন, এই যে কে কি বলছে আমি জানি না, এই ক্ষতিটা হলো কি, এই যে পাইলটটা সে আর চাকরি পাবে না। এটা হচ্ছে সেনাবাহিনীর নিয়ম, যদি আপনি প্রতিপক্ষের হাতে বন্দী হয়ে যান এরপরে ইউ উইল হ্যাভ টু গো টু অন রিটায়ার্ড লাইফ। তাহলে এই লোকটি চাকরি হারালো। এই যে গোলাগুলিতে যে লোকগুলোর জীবন গেল, তারা কেউ এতিম হয়েছে, কেউ মা হারা হয়েছে, কেউ বাপ হারা হয়েছে, কেউ সন্তান হারা হয়েছে। লাভটা কি হয়েছে? যদি মোদি বলেন যে কিনা ইয়েকে ফেরত দেওয়া ভারতের কূটনৈতিক, আমি বলছি তিনি ভুল বলছেন। এই দিন ফেরত দেওয়াটা এটা হচ্ছে একটা শান্তির লক্ষণ, এটাকে এনকারেজ করা উচিত, এটাকে নিয়ে জুয়া খেলা উচিত না। না, সেটা কিন্তু এক ধরনের এনকারেজ করছে, মানে জাতিসংঘ করছে, অনেকেই করছে। ইমরান খানও বলছে যে এটি শান্তি হস্তান্তর। না, আপনি যে কথাটা বলছেন যে ইন্টারনাল পলিটিক্স, সুভাষ, যে ইন্টারনাল পলিটিক্সটাকে ইয়ে করার জন্য এখন পাইলট ধরা পড়ে গেছে পাকিস্তানের হাতে, প্রথম অস্বীকার করছে, এখন কি বলবে জনগণকে? এদের আক্রমণ করতে গেল, এখন নিজের বিমান ক্ষতিগ্রস্ত হলো, নিজের সেনা একজন পাইলট ধরা পড়লো, এখন জনগণ যদি প্রশ্ন করলো তো কি পেলাম আমরা? আচ্ছা, আমি একটা তথ্য একটু উল্লেখ করি। নিশ্চয়ই। জয়সি মোহাম্মদ একটি সন্ত্রাসী সংগঠন, এ ব্যাপারে তো কারোর সন্দেহ নাই। এমনকি চীন বরাবরই পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে। এইবার শুধু দেখছি যে চীন সেই অর্থে নয়, এবং চীন কিন্তু নিরাপত্তা পরিষদে তারা একটা নোটিশে সিগনেচার করেছে। দশকের পর দশক ধরে কিন্তু পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়ে আছে। তারপরেও দেখুন, চীন কিন্তু তারা এবার অবস্থান পরিবর্তন করেছে এই কারণে তারাও কিন্তু এই যে অর্থনৈতিক তার যে গতিধারা, তার যে বিশাল বাজার, সেই বাজারও তার একটা লক্ষ্য রয়েছে। আর অর্থনৈতিক কূটনীতি একটা বড় কূটনীতি, এখন স্বাভাবিক কারণে মেনে নিতেই হবে। আর আপনি দেখেন প্রথম দিন যে হামলাটা হয়েছিল বালাকোটে ভারতের পক্ষ থেকে, সে হামলায় ৬,৩০০ কোটি টাকার শুধুমাত্র ভারতের অর্থ বিনিয়োগ হয়েছে। এবং ভারত অর্থনৈতিকভাবে পাকিস্তান থেকে অনেক এগিয়ে, বাংলাদেশ থেকেও অনেক পিছিয়ে, কিন্তু ভারতের ১৩০ কোটি জনগণ, তার কিন্তু এখনও অনেক জায়গা আছে যেখানে অমর্ত্য সেনের ভাষায় এখনও পর্যন্ত সভ্যতার আলো ঠিক মতো পৌঁছায়নি। অর্থাৎ এ ব্যাপারেও কিন্তু ভারতের যে জনগণ তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং ভারত এবং পাকিস্তান দুই দেশই আপনার এই যুদ্ধের দায় নিতে পারবে না, সামাল দিতে পারবে না। এবং তার এই যে সজ্জাতীত, যেটা ফাতিমা ভুট্টো বলেছে, এগুলো কিন্তু আমাদের, আপনি লক্ষ্য করে দেখেন, এই যে আমরা অগ্রগতির জায়গাটা দেখেছিলাম, আপনি দেখেন যখন পারভেজ মোশাররফ যখন তিনি প্রেসিডেন্ট পাকিস্তানের, আর ভারতের ডক্টর মনমোহন সিং, আপনার ঠিক মনে আছে নিশ্চয়ই একজন সংবাদকর্মী হিসেবে, দুইজনের দুই দেশের প্রতিনিধিত্ব করছে, কিন্তু দুইজন তার মাতৃভূমির মাটি নেবার জন্য আরেক দেশে যাচ্ছে। কেননা মনমোহন সিংয়ের জন্ম কিন্তু এখনকার পাকিস্তানে, আর পারভেজ মোশাররফের জন্ম কিন্তু এখনকার ভারতে।
এবং তাদের যে বাস কূটনীতি, বাস চালু করলেন অটল বিহারী বাজপেয়ী, এবং এই ক্রিকেট কূটনীতি দিয়ে যাত্রা শুরু হলো। এবং এই যে সামনে বোধহয় ক্রিকেট জায়গাগুলো, কূটনীতি কিছু বাকি আছে বিশ্বকাপ নিয়ে, সেটা নিয়েও এখন এই বেশ জায়গাগুলো, কথা এটা হচ্ছে। কিন্তু অগ্রগতির জায়গা ছিল। পাকিস্তান যে কাজটি সবচেয়ে মানে আমি বলবো তাদের বিরুদ্ধে আমার যে অবস্থান, জয়সি মোহাম্মদের বিরুদ্ধে তারা কিন্তু ভারত বরাবরই কিন্তু অভিযোগ করে আসছে, অসংখ্য অভিযোগ দিয়েছে। মুম্বাই হামলা হয়েছে, নানান রকম হামলার শিকার হয়েছে, এবং আপনি জানেন যে কিভাবে মুম্বাইয়ের আক্রমণটা হয়েছিল এবং কিভাবে সমুদ্রপথ ব্যবহার করা হয়েছিল। এই সব মিলে সন্ত্রাসবাদের আতুরঘর বলা হচ্ছে মানে সেটাই বলছি যে আন্তর্জাতিকভাবে। ভারত বারবারই পাকিস্তানকে এই এই বিষয় দোষারোপ নিয়ে করেছে। দোষারোপ করেছে। একটা জিনিস ইয়ে করছে, যেটা সুভাষ সিং, ভারতের অর্থনৈতিক উন্নয়ন, ভারত এখন স্যাটেলাইট যুগে চলে এবং তারা এখন ইয়েতে যাবে। অথচ আপনি যদি একটা বিজ্ঞাপন দেখেন ভারতীয় বিভিন্ন ইয়েতে দেবেন, সেখানে কি পায়খানার বিজ্ঞাপন, হ্যাঁ, টয়লেটের সেই বিজ্ঞাপন। জায়গাতে মানে তাহলে কিছু এখন কিছু বুঝেন, সামাজিক নিরাপত্তার তাহলে জায়গাতে বুঝেন বাংলাদেশও এগিয়ে যে ভারতের থেকে। হ্যাঁ। একটা দেশ একদিক দিয়ে কোথায় যাচ্ছে, আরেক দিক দিয়ে কোথায় অবস্থান করছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই যে ভারত পাকিস্তানের টেনশন বা এই যে ইয়ের টেনশন, মূল ইস্যুটা হচ্ছে কাশ্মীর, তাই না? কাশ্মীর এই ইস্যুটাকে অ্যালাইভ রাখতে যুগের পর যুগ 1948 সালের একটা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটা প্রস্তাব পাস হয়েছে। সেই প্রস্তাব পর এটাকে অ্যালাইভ রেখে এখন এই আপনি যদি ঘরের দরজার ফাঁক রাখেন তাহলে চোর ঢুকবে। মানে সেই বিষয়টি জিয়ে রাখার পেছনেও নিশ্চয়ই এখানে অর্থনৈতিক বুদ্ধি, রাজনৈতিক সবই এই রয়েছে। বিষয়টিকে জিয়ে রেখে দুই দোষী আমি মনে করি এই দুই দেশই ক্ষতিগ্রস্ত। আমরা ভারত একটু কোটি কোটি- একটু আমাদের দিকে নজর ফেরাতে চাই। আমি- আমরা এটা নিয়ে আলোচনা করব সুভাষ সিংহ রায়। যখন হস্তান্তরটি হবে আমরা চেষ্টা করব একদম সরাসরি দেখানোর রয়টার্সের মাধ্যমে, আমরা তখন নিশ্চয়ই এটি নিয়ে আরো আলোচনা করতে পারবো। ভারত পাকিস্তান সীমান্ত থেকে আমরা একটু ঢাকা উত্তরে আসতে চাই। উত্তরের মেয়র যিনি হলেন তাকে অভিনন্দন জানিয়ে বলতে চাই যে তিনি বলেছেন যে খুব বেশি সময় পাবেন না, বছরখানেক সময় তিনি পাবেন তার এই মেয়াদকালে। 12 কি 14 মাস। হ্যাঁ, খেলার মাঠ, ফুটপাত দখলমুক্ত করা, মশা নিধন, যানজটের প্রসঙ্গ এসেছে এবং প্রযুক্তি ব্যবহার করে নগরীর সমস্যা দ্রুত সমাধান করতে চেয়েছেন। তার এই বক্তব্যকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন? না, আমি তার এই বক্তব্যকে সাধুবাদ জানাই এবং সমর্থন করি। এবং 1 বছর যেমন কম সময়, আবার আনিসুল হক দেখিয়ে দিয়েছে যে এরকম একটি কম সময়ের মধ্যে কিন্তু অনেক গুণগত পরিবর্তন করা সম্ভব। এবং তিনি নতুন ঢাকার যে স্বপ্ন দেখিয়েছেন, সেই স্বপ্নকে সামনে নিয়ে যদি নির্বাচিত মেয়র তিনি এগিয়ে যান, আমার ধারণা জনগণের সমর্থন পাবে এবং জনগণ উন্মুখ হয়ে আছে। এবং মানুষ সবসময় যে উন্নয়ন প্রক্রিয়া, ভালো কিছুর জন্যে মানুষ যে অংশগ্রহণ করে তার প্রমাণ তো অনেক রয়েছে। আনিসুল হক কিন্তু অনেক কঠিন কাজ কিন্তু করেছেন। তেজগাঁর যে ট্রাক ট্রাক স্ট্যান্ড, স্ট্যান্ড, এটা কেউ কখনো ভাবেননি যে এখান থেকে কোনো কিছু অপসারণ করা যাবে। ভালো কাজ ঝুঁকি নিয়ে করতে হয় এবং নির্বাচিত প্রতিনিধির সেই ম্যান্ডেটটা কিন্তু পান। মানে তিনি যত না রাজনীতিবিদ ছিলেন তার চেয়ে অনেক বেশি সাধারণ মানুষ তাকে অন্যভাবে দেখতেন। আনিসুল হকের সফলতার বড় কারণ হচ্ছে তিনি দলবাজি করেননি। না, মধুল আলম যদি মানে- দলবাজি, এই যে ট্রাক স্ট্যান্ড, এই ট্রাক স্ট্যান্ড উঠানে বাধা দিয়েছিল কে? সরকারি দলের সমর্থক শ্রমিক সংগঠন বাধা দিয়েছিল। আনিসুল হক সেই বাধাকেও মানে নাই। আনিসুল হক দলীয় যে কাউন্সিলর তাদের অন্যায় আবদার তাদের কাছে মাথা নত করে নাই, যেটা রাইট মনে করেছে, যার কারণে আপনি দেখেন নাই আওয়ামী লীগের সমর্থিত কাউন্সিলররা আনিসুল হকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার উদ্যোগ নিয়েছিল, সেটা যে কোনো কারণে হোক ম্যাটেরিয়ালাইজ। আতিকুল ইসলামের জন্য কি অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যাবে বিষয়টা? হ্যাঁ, এইটাই হয়েছে। এই would it be possible on the part of আতিক যে রোল আনিসুল হক প্লে করছে সেই রোল প্লে করতে, উনি সেই রোল প্লে করুক, আমি সমর্থন করি, তো আমার যথেষ্ট সন্দেহ আছে। আমি আমি না, আপনি আশাবাদী? আপনি মনে করেন যে এটা বাস্তবে সম্ভব? না, অবশ্যই মানে সম্ভব। আনিসুল এবং ইসলাম যে পরিপ্রেক্ষিতে মেয়র হয়েছিলেন, তারপর তো অনেক সময় একটা জাতীয় নির্বাচনও হয়ে গেছে। আতিকুল ইসলামকে মানে মানুষ এখন একভাবে চিনে গেছে, তার পক্ষে সেই ক্যারিসমেটিক ফিগার অবশ্যই সম্ভব এবং তার সে সততা আছে, ব্যক্তিগতভাবে আমি তাকে চিনি। আরেকটি বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন, আনিসুল হকের প্রসঙ্গ আসলো বলে আমাদের চোখটা ভিজে যায়। খুব বড় অসময় তিনি আমাদের কাছ থেকে চলে গেছেন।
আনিসুল হক সাহেব একদিন মজা করে বলছেন এক অনুষ্ঠানে, এবং আমি এটা ব্যক্তিগতভাবে আগে জানতাম, ওনার কাছে খুব প্রভাবশালী একজন মানুষ এসেছিলেন কোনো একটা বিশেষ ব্যাপারে তদবির করতে। তিনি এক পর্যায়ে বললেন, যদি একজন মানুষ আমাকে বলেন তাহলে আমি এই কাজটি, আপনি যা বলবেন তাই করব। তিনি একটা কাগজের ভিতরে একটা মোবাইল নাম্বার লিখে দিলেন। ঠিক 22 মিনিট 24 মিনিটের পর ওই লোকটি আবার ফিরে আসলেন। ফিরে এসে আনিসুল হকের সামনে তিনি তুতলায় কথা বলছেন। তিনি বলছেন, আপনি করেছেন কি? আপনি তো প্রধানমন্ত্রীর মোবাইল নাম্বার দিয়ে দিয়েছেন। এই যে তার যে সৃজনশীলতা এবং তার প্রত্যুৎপন্নমতিতা, এটা কিন্তু আমাদেরকে দারুণভাবে আকর্ষণ করেছে এবং মানুষ তাকে গ্রহণ করেছে। আমি আতিকুল ইসলামকে বলবো, যে পথ তিনি তৈরি করে গেছেন এবং সেই পথ দিয়ে যিনি তিনি হেঁটে যান, অবশ্যই সরকারের সমর্থন পাবেন, জনগণের সমর্থন পাবেন, দলমত নির্বিশেষে মানুষ মানে সেটা এগিয়ে তার যাবে তার ম্যানিফেস্টোতে সাথে। কিন্তু ছিল যে আনিসুল হকের অসমাপ্ত কাজ তিনি সম্পন্ন করবেন। জি। বছরখানেক সময় পাবেন, আমরা এই বছরখানেক তো আমাদেরকে দেখতে হবে এবং তাকে নিশ্চয়ই সমর্থন সাধারণ মানুষের কিন্তু পক্ষ আনিসুল হক থেকে যত অগ্রগতির জায়গায় এনেছেন সেটা কিন্তু এই 1 বছরের মধ্যেই, এবং সেটাও কিন্তু আতিকুল ইসলামকে বিবেচনায় আনতে হবে। সুভাষ সিংহ রায়, সম্ভব। বদিউল আলম, আমরা একটা বিরতি নিতে চাই। বিরতির পরে ফিরে সেই নির্বাচনকে ঘিরে সিইসি এবং অন্যান্য রাজনীতিবিদরা কি কথা বলেছেন সেই বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা আইপি নিবেদিত সংবাদ সম্প্রসারণ পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, এটিতে একটি বিরতির সময় হলো, সাথেই থাকুন। বিরতির পর আবারও আমরা স্বাগত জানাচ্ছি আইপি নিবেদিত সংবাদ সম্প্রসারণ পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ। আজকে আমরা দিনের আলোচিত ঘটনাগুলোর সম্প্রসারিত আলোচনার জন্য আজকে আমাদের সাথে আছেন সাপ্তাহিক বাংলা বিচিতা সম্পাদক সুভাষ সিংহ রায় এবং দি নিউজ টুডের সিটি এডিটর বদিউল আলম। আমরা আলোচনা করছিলাম শুরুতে ভারতীয় যুদ্ধ বিমানের যে পাইলট পাকিস্তানে বন্দী ছিলেন, আনুষ্ঠানিক হস্তান্তর চলছে, সেটি যদি এই মুহূর্তে ঘটে আমরা সরাসরি সেটি দর্শকদেরকে দেখাবো। আরও বিস্তারিত আলোচনা করব। আতিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে গতকাল তাকে ঘোষণা করেছে ঢাকা উত্তরের মেয়র হিসেবে। তাদের বিষয় নিয়ে আলোচনা করলাম, কতখানি চ্যালেঞ্জ হবে এই অল্প সময়ের মধ্যে, মানে আনিসুল হকের সাথেই তো তুলনা করতে হচ্ছে তাকে এখন, সেটি সম্পন্ন করা। সেটি সুভাষ সিংহ রায়, আপনার কাছে আসি। সিইসি আজকে, মানে প্রধান নির্বাচন কমিশনার, আজকে ভোটার দিবস ছিল, প্রথমবারের মতো একটি দিবস হিসেবে এটিকে পালন করা হচ্ছে। সেখানে অংশ নিয়ে তিনি বলেছেন যে বিএনপি অংশ না নিলেও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। আপনি কি মনে করেন জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল? আপনি সিইসির কথার সাথে একমত? না, আমি সিএসসি যা বলেছেন তার সাথে আমি একমত কিংবা দ্বিমত এই বিষয়ে না যোগ করে একটু বিষয় উল্লেখ করি। বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামোতে অনেক কিছু করবার আছে এবং আমাদের সবকটি রাজনৈতিক দলের একটা দায়িত্ব রয়েছে। রাজনৈতিক দলগুলো যেন দায়িত্ব পালন করে এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য যে লড়াই এক সময় হয়েছে, যে লড়াই কিন্তু ক্রমাগতভাবে চলছে, এখন অন্য রূপে চলছে, সেইটাকে সামনে রেখে সকলেরই উচিত যে রাজনৈতিক কাঠামোটাকে শক্তিশালী করা। না, সিইসি গতকাল কিন্তু নিজে ভোট দিতে যে গিয়েছিলেন, তখন সাংবাদিকরা প্রশ্ন করেছেন না, আমি যে নিজেও কেন মানুষ আসেনি, কেন নিজেও উত্তরের ভোটার, কারণ অন্যরা আসেনি। উনি বলেছেন যে সেই দায় দায়িত্ব আমার নির্বাচন অফিস এবং কমিশনের বাসা নয়। যে অংশে, হ্যাঁ। সেই অংশটি উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে। আমিও যে দেখেছি, যেরকম ভোটার আমি 23 ডিসেম্বর দেখেছি, সেরকম ভোটারও কিন্তু আমার ওই ভোট সেন্টারে ওইভাবে পাইনি। সেটা কি বৈরী আবহাওয়ার কারণে? বৈরী আবহাওয়া একটা বড় কারণ। আর সবচেয়ে বড় ব্যাপার, মানুষ যখন তাগিদ অনুভব করে না, তাগিদের নানা রকম কারণ থাকে, আমি কাউকে দোষ না দিয়ে বলছি, তাগিদ অনুভব করে না যে আমি ভোট দিতে যাব কেন, কিন্তু তার নাগরিক অধিকার, তার যে ভোট দেওয়া, এটাও তখন সে ভুলে যায়। অনেক দেশে আছে যে ভোট দান কিন্তু বাধ্যতামূলক করা হয়েছিল, আবার কয়টি দেশ থেকে এটা বাধা ফিরিয়ে আসা হয়েছে। আমাদের দেশে গণতান্ত্রিক ব্যবস্থাতে এই ভোট প্রক্রিয়া যতটুকু শক্তিশালী হওয়া দরকার ছিল ততটুকু কিন্তু হয়নি। আমি এর আগে আরেকটি বিষয় বলে রাখি, আমার প্রথমেই খুব এই কথাটি বলা উচিত ছিল যে আমরা একজন বইয়ের ফেরিওয়ালাকে আমরা হারিয়েছি, পলান সরকার। পলান সেটা সরকারকে। আমাদের, এবং 2011 সালে তিনি যখন 21 পদক পান, আমি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী যখন পদকটি যখন নাম ঘোষণা হয়, ওনার বয়স কিন্তু 97 বছর হয়েছিল। উনি 1921 সালে জন্মগ্রহণ করেছেন। তিনি যখন হাঁটতে তার কষ্ট হচ্ছিল, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এগিয়ে এসে তাকে নিয়ে গেছেন। এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এবারও কিন্তু যারা হুইল চেয়ারে করে 3 জন এসেছিলেন, তিনি কিন্তু এগিয়ে এসে তাদের পদকটি পরিয়ে দিয়েছেন। আমাদের এই যে বইয়ের ফেরিওয়ালা সমাজকর্মী যারা, এদেরকে সামনের দিকে আরও নিয়ে আসতে হবে। আর যেই নির্বাচনী ভোট প্রক্রিয়ার কথা আপনি বললেন, সাদেক হোসেন খোকা যখন 2002 সালে
25শে এপ্রিল খুব সম্ভবত যে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনেও তিনি নির্বাচিত হয়েছিলেন এবং সেখানে কিন্তু বিরোধী দলের অংশগ্রহণ কিন্তু ছিল না এবং সেই নির্বাচনে কিন্তু তিনি এর চেয়েও অনেক ভোট কম পেয়েছিলেন এবং ভোটারদের অংশগ্রহণ কিন্তু আরও কম ছিল। তা তিনি কিন্তু 9 বছর কিন্তু একটানা কিন্তু মেয়র না, মাঝে কিন্তু 111 এর সময়টি গিয়েছে, সেটিকে যদি এই যে আমি বলি এই যে ব্যাপারগুলো আমাদের রাজনৈতিক ব্যবস্থাপনায় অনেকগুলো ত্রুটি রয়েছে। এখন উচিত সবকটি রাজনৈতিক দলের দায়িত্ব নিয়ে এই ত্রুটিগুলো ধীরে ধীরে অবমুক্ত করা। মানে সেটি কি মানে রাজনৈতিক দলগুলো সেই দায়িত্ব নেবে কিনা, বদিউল আলম আপনি কি মনে করেন? কারণ এই নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের আওয়ামী লীগের নেতা তিনি বলেছেন যে বড় দলের অংশগ্রহণ না থাকলে ভোটের উপস্থিতি কম থাকাটাই স্বাভাবিক। আবার বিএনপির আরেকজন সিনিয়র নেতা মোশাররফ হোসেন তিনি বলেছেন যারা মানুষের ভোটাধিকার হরণ করে তাদের মুখে মানুষকে ভোট দেওয়ার আহ্বান হাস্যকর। ডক্টর কামাল হোসেনও কথা বলেছেন, তিনি বলেছেন যে সরকার জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, সেজন্যই ভোট কম পড়েছে। আর আসম আব্দুর রব বলেছেন যে সিংহভাগ মানুষ ভোট না দিয়ে আওয়ামী লীগকে উপযুক্ত জবাব দিচ্ছেন। মানে যেহেতু সুভাষ সিংহ রায় বলছেন যে রাজনীতিবিদদেরই দায়িত্ব নিতে হবে, কিন্তু রাজনীতিবিদদের কারোর কথার সাথে খুব বেশি কিন্তু মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজনীতিবিদদের দায়িত্ব নিতে হবে, এটার সাথে তো কোনো দ্বিমত নেই। তবে সিইসি অ্যাকচুয়ালি এটা সাংবিধানিক প্রতিষ্ঠানের থেকে এই ধরনের কথা না বললেই পারতেন। কারণ হচ্ছে ওনার কথাগুলি হচ্ছে বাস্তবতার নিরিখে। উনি কতগুলি কথা অবশ্য বলেছেন কি কি কারণে ভোটের সংখ্যা বলে, এটা স্বতঃস্ফূর্ত। এই শব্দটা যদি উনি ব্যবহার না করতেন, ইজ অলরাইট। দেখেন গতকাল ওই কি জানি ইলেকশন কমিশনের সেক্রেটারি বলতে 50% ভোট না, উনি ধারণা করেছিলেন, কিন্তু এই যে ধারণা উনি ধারণা করছেন, আজকে বললো কি 31 কত জানি। তাহলে এই যে কর্মকর্তা উনি আগাম ধারণা করেন কেন? হু হ্যাজ গিভেন ইউ যে আগাম ফোরকাস্ট করতে যে 50% ভোট কাস্ট হয়েছে, অথচ যে কর্মকর্তা একটা যদি এর সাথে যদি আমি একটা কথা বলি যে এর সাথে যদি ওই কাউন্সিলর ইলেকশন যদি কিছু না থাকতো, 36টা নতুন কাউন্সিলর ইলেকশন, তাহলে ভোটের পার্সেন্টেজ দিলে 20-তে নেমে যেত। এখন কাউন্সিলর সেখানে কাউন্সিলর প্রার্থীরা নিজেরা উদ্যোগে তারা ভোটার নিয়ে আছে। যেমন ওই আমার এলাকায় কোনো কাউন্সিলর সেখানে আমার ইয়েটা হয়েছে ইস্পানি গার্লস হাই স্কুল, যেমন আমি নিজে ভোটার, আমি বা আমার ফ্যামিলি কেউ ভোট দিতে মানে যেটি বলছিলেন যে তাগিদ অনুভব করেননি, কেউ তাগিদ অনুভব করেনি। সুতরাং একটি সাংগঠনিক প্রতিষ্ঠানের থেকে পদে থেকে ওনার ঠিক এই বিতর্কিত বক্তব্য, মানে আপনি আরো দায়িত্বশীল হবার কথা বলছেন। দায়িত্বশীল হওয়া তো উচিত, বিতর্কিত বক্তব্য। আর রাজনৈতিক কাঠামোর যে কথাটা বলতে, রাজনৈতিক কাঠামোর তো সংস্কারের প্রয়োজন। এই সংস্কারের আওয়াজ 111-এর সময় উঠছিল, যদিও একটা তখন আমরা এই সংস্কারের নাম করেই কিন্তু হাসিনা খালেদা দুজনকে আমরা তখন এর বিরোধিতা করেছিলাম। কারণ আমরা বলছিলাম সংস্কার তো চাপিয়ে দিবে না, সংস্কার আওয়ামী লীগের সংস্কার আওয়ামী লীগের ভিতর থেকে আসতে হবে, বিএনপির সংস্কার বিএনপির ভিতর থেকে আসতে হবে। এখন আমি বাইরের থেকে এটা চাপিয়ে দেওয়া হুই যায় অন্য কারগত এটা চাপিয়ে দেওয়া নিয়ে না। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো দে আর নট ডেমোক্রেটিক। আমরা নির্বাচন নিয়ে যেহেতু কথা বলছি, আরেকটি নির্বাচন কিন্তু বেশ গুরুত্ব পাচ্ছে সংবাদ মাধ্যমে, নিশ্চয়ই জাতীয় জীবনে, সেটি হচ্ছে ডাকসু নির্বাচন। সুভাষ সিংহ রায়, আপনি নিশ্চয়ই বলবেন যে ঐতিহাসিকভাবেই বাংলাদেশকে প্রভাবিত করে কিংবা গাইড করে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজনৈতিকভাবে হোক সামাজিকভাবে হোক, সেই জায়গাটি কি এখনো অটুট রয়েছে? মানে ডাকসু নির্বাচন হলে এই যে সারা বাংলাদেশে ছাত্র সংসদ নির্বাচন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, সেই যে অচল অবস্থা, সেটি কি ভাঙবে? আপনি খুব কঠিন প্রশ্ন করেছেন, উত্তর কিন্তু সহজ নয়, কিন্তু অল্প সময় চাই। আমি কথাটি বলি। 1921 সালে 1 জুলাই ঢাকা ইউনিভার্সিটির জন্ম হয়েছিল। এরপর থেকে 98 বছর কিন্তু পেরিয়ে গেছে। 80-র দশকে আমি যে নির্বাচিত প্রতিনিধি ছিলাম, কিংবা 90-র দশকের একেবারে শুরুতে আমি সর্বশেষ ডাকসুর
আমি জগন্নাথ ছাত্র সংসদ নির্বাচিত ভিপি ছিলাম, তখনকার ছাত্রদের মন মানসিকতা এখনকার মন মানসিকতা এক নয়, এটি স্বাভাবিক। স্বাভাবিক, এবং এই পরিবর্তন মানিয়ে লইতে হইবে, এটা রবীন্দ্রনাথের বাণী। এবং এই পরিবর্তনটা মেনে নিয়ে আমার এই কাঠামো সংস্কারের দিকে কিন্তু এগোতে হবে। আপনি খুব স্পষ্ট করে আমি যে কথাটি বলি, একটি ডাকসু মানে একজন তোফায়েল আহমেদ না, অনেকে বলেন। একটি ডাকসু মানে মতিয়া চৌধুরী না, একজন ডাকসু মানে রাশেদ খান মেনন না। আমি এই কারণে বলছি মোজাহিদুল ইসলাম সেলিমও না। না কেন বলছি? কারণ ওই সময়ের প্রেক্ষাপটে এটা খুব জরুরি ছিল। এখন প্রেক্ষাপট নিশ্চয়ই প্রেক্ষাপট বদলে গেছে, কিন্তু আমার কেন জরুরি যে এই যে অভ্যস্তত যে চর্চা কিংবা এটি শৃঙ্খলার জায়গাটি তৈরি আনা এবং এটি শৃঙ্খলার কাঠামো তৈরি করা, এটার জন্য ডাকসু খুব বেশি জরুরি। আর সবচেয়ে বড় ব্যাপার, ছাত্ররা কেন বঞ্চিত হবে? এই গত 28 বছরে শিক্ষকদের নির্বাচন সময় মতো হয়েছে, সিনেটে আমি নির্বাচিত হয়েছি, সিনেটের ভোট ঠিক মতো হয়েছে, অফিসারদের নির্বাচন হয়েছে, কর্মচারীদের নির্বাচন হয়েছে, যাদের জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয় এই 40,000-এর ওপরে ছাত্রছাত্রী, এখন তাদের কোনো নির্বাচন কখনো হয়নি এবং এটা তাদের বৈধ অধিকার থেকে আমরা বঞ্চিত করেছি। আমরা সবাই মিলে করেছি। রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন না, কার নিন্দা করো তুমি, এ আমার পাপ তোমার পাপ। আমরা সবাই মিলে করেছি। স্বৈরাচারী শাসন ব্যবস্থায় আমরা রাজনৈতিক দলগুলো ডাকসু নির্বাচন করাতে পেরেছি। হুসাইন মোহাম্মদ এরশাদের আমলে দুটো ডাকসু হয়েছে, এখন কিন্তু হচ্ছে না। সেই গণতান্ত্রিক কাঠামোতে এসে ডাকসু নির্বাচন হয়নি। সবচেয়ে বড় এই ব্যাপারে কিন্তু সকলে এই অচল অবস্থা নিশ্চয়ই ভাঙবে। বদরুল আলম, আপনিও নিশ্চয়ই। আমি একটি বিরতির পরে ফিরে আসি, তারপর আমরা এইটা নিয়েও হয়তো আরেকটু আলোচনা করার সুযোগ পাবো। বদরুল আলমও নিশ্চয়ই বলবেন। আমরা এই পর্যায়ে আইপিএ নিবেদিত সংবাদ সম্প্রসারণের একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবার আমরা ফিরে এলাম আইপিএ নিবেদিত সংবাদ সম্প্রসারণ পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপে। আমাদের সাথে আজকে আছেন সাপ্তাহিক বাংলা বিচিত্রা সম্পাদক সুভাষ সিংহ রায় এবং দি নিউজ টুডের সিটি এডিটর বদিউল আলম। আজকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। এই পর্যায়ে আমরা সাধারণত যেটি করে থাকি, বিভিন্ন সংবাদ মাধ্যমে অনলাইন সংস্করণগুলো একটু দেখার চেষ্টা করি। bdnews24.com-এ এই মুহূর্তে আমি একটু খবর দেখতে পাচ্ছি, যেটি তাদের মূল শিরোনাম, শাহজালালে বিমানের জরুরি অবতরণ। চাকা ফেটে যাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। এই খবরটি যেরকম দেখছি, 61 জন যাত্রী সবাই অক্ষত এবং নিরাপদ রয়েছে বলে বিমানের মহাব্যবস্থাপক মানে কমিউনিকেশনের শাকিল মেরাজ জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি। বদিউল আলম, আপনি একটু দেখতে পারেন এখানে। এরপরে আমরা যদি ভিন্ন আরেকটি খবরে চলে যেতে চাই, সেটি দেখছি ডাকসু নির্বাচনে থাকছেন আসিফ বেনজির। ডাকসু নির্বাচনে যাচাই বাছাইয়ের পরে এই দুজন থাকছেন, এটি মূল শিরোনাম হচ্ছে। ডাকসু নির্বাচন নিয়ে কি বদিউল আলম আপনি কিছু বলবেন, যেটি আমরা বলছিলাম? অ্যাকচুয়ালি যে কথাটার প্রথম শুরু করতে 60-এর দশকের ডাকসু বা 70 দশকের ডাকসু, সেই প্রেক্ষাপট নেই, সেই ইম্পর্টেন্সও এখন। কিন্তু নতুন কিছু নিশ্চয়ই আমরা পাবো। আমি আপনাকে একটা কথা বলি, আমি 60-এর দশকে ছাত্রলীগের একজন কর্মী ছিল। আমাদের অফিস ছিল 42 বলাকা ভবনে। আমরা এই ছাত্রলীগের তখন আমাদের তো কোনো পত্রিকা ছিল না, এক ইত্তেফাক। আর প্রেস রিলিজ নিয়ে বলাকা ভবন থেকে শুরু করতাম, হাঁটা শুরু করতাম আজাদ, তারপরে সোজা ওখান দিয়ে ভিতর দিয়া দেখতাম সংবাদ। ঢাকেশ্বরী থেকে আজাদ ছিল, ঢাকেশ্বরী মন্দির আজাদ, তারপর সংবাদ, সেখান থেকে হাইটা ইত্তেফাক, সেখান থেকে হাইটা অবজারভার, তারপর দৈনিক বাংলা হয়ে আমরা 90 দশকে কিন্তু এই ছিল তখন। আমরা একজন অর্গানাইজেশন কর্মী হিসাবে এটা ছিল না। আর আজকে যদি আপনি ছাত্র সংগঠনের নেতৃত্ব কর্মীদের প্রতি যদি তাকান, চেহারা ইজ কোয়াইট ডিফারেন্ট। কি আজকে ছাত্র সংগঠনের এবার হয়দার এটি ছাত্রলীগ, এটি ছাত্র দল, ছাত্র সংগঠনের লিডার হওয়া মানে হচ্ছে দেন ইটস এ সোর্স অফ মানি মেকিং। আমরা এটি নিয়ে নিশ্চয়ই পরে একদিন আলোচনা করব। এই কারণেই এখানে একটা যোগ করি। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন তারা বেশ কয়েক বছর যাবত যে উদ্যোগটি গ্রহণ করেছে, এই যে দরিদ্র মেধাবী সন্তানদেরকে চিহ্নিত করছেন এবং তাদেরকে নিয়ে এই যে ছুটির সময়
তাদের কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু পাঠিয়েছেন, এবং গত বছরও পাঠিয়েছেন, তার আগের বছরও পাঠিয়েছেন, এবং নির্দিষ্ট কিছু বিষয়ের উপরে তারা এই কাজটি করেছেন, বাল্যবিবাহ, জঙ্গিবাদের বিরুদ্ধে, বাল্যবিবাহের বিরুদ্ধে। এবং এই সচেতনতার জায়গাটি করতে যে আমি একজন সদস্য হিসেবে খুব অবাক বিষয় লক্ষ্য করেছি, সাধারণ ছাত্রদের কিন্তু দারুণ আগ্রহ সমাজ পরিবর্তনের জন্য। আর স্যার ঠিকই বলেছেন, আজকের প্রেক্ষাপট এক না। আমরা নতুন প্রেক্ষাপটে নতুন আশাবাদী হতে চাই। তারা যখন ছাত্র রাজনীতি করেছেন কিংবা ছাত্র ছিলেন, তখন যে এন্টি এস্টাবলিশমেন্টের যে জায়গাটি ছিল, এখন সেটা নাই। এটা কিন্তু আমাদের অগ্রগতির জায়গা, এটা মানতে হবে। আচ্ছা, আমি দেখছি প্রথম আলোর অনলাইন সংস্করণে আর রোহিঙ্গা নেওয়া সম্ভব নয় এই খবরটি, এটি আজকে যেটি হচ্ছে যে পররাষ্ট্র সচিব শহীদুল হক জাতিসংঘকে জানিয়েছেন যে বাংলাদেশের পক্ষে রোহিঙ্গা শরণার্থী গ্রহণ করা সম্ভব নয়। নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার সে জানিয়েছেন, সেই খবরটিও এসেছে প্রথম আলোতে ছাড়াও অন্য পত্রিকাগুলোতেও। খুব সংক্ষেপে যদি মন্তব্য করতেন। সম্প্রতিকালে জাতিসংঘের হিউম্যানিটেরিয়ান বয় এবং ইউনিসেফের এক্সিকিউটিভ ডিরেক্টর রোহিঙ্গা শিবির প্রদর্শন, এবং সেখানে যে কথাটা তারা পরিষ্কারভাবে বলেছেন, আমরা তো ওই সাহায্যর উপর এমফেসাইজ করছি, তারা যে জিনিসটা তারা বলছেন, উইদাউট পলিটিক্যাল সলিউশন ইজ ক্রাইম, উইদাউট পলিটিক্যাল সলিউশন রোহিঙ্গা ইস্যু সমাধান হবে না। মানে এটি তারাও বুঝতে পারছেন, এবং আমাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো আনুষ্ঠানিকভাবে। বলছেন শহীদুল হক বলছেন আমাদের পক্ষে সম্ভব না, এটা সত্য, কিন্তু আলটিমেটলি কি হবে, চোরাপথে এখন কি হবে, সেই বিষয়গুলো নিশ্চয়ই কর্তৃপক্ষ দেখবেন। অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমাদের এখানেই আলোচনা শেষ করতে হচ্ছে। বদিউল আলম এবং সুভাষ সিংহ রায় এবং যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। এই ছিল আইপে নিবেদিত সংবাদ সম্প্রসারণ, পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপে। আজকের আয়োজনে জিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।